Hi friends, welcome back to our channel Amin Tutorials. I am indeed Amin, and in today's video we are going to learn about present tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্সের মানে হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের বিভাগ গুলি এক এক আলোচনা করব। এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা করে পার্ট দিয়েছি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের একটা মানে ভিডিও করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা ভিডিও করেছি, প্রেজেন্ট পারফেক্টের একটা ভিডিও করেছি এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে আলাদা আলাদা করে চারটা ভিডিও করেছি। আজকে আমি প্রেজেন্ট টেন্সের মানে চারটা মানে যে ডিভাইড আছে সেই চারটা ভাগই কিন্তু একটি যদি আমি মানে তার সারসংক্ষেপ টানবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। আর যারা এখনো আমার ওই ভিডিওগুলো দেখেননি, পার্ট পার্ট করে যেগুলো দিয়েছি সেগুলো আপনারা মানে দেখবেন। তো শুরু করা যাক। আমি প্রেজেন্ট টেন্সের একটা চার্ট এখানে দিয়ে দিয়েছি। এই চার্টটিকে যদি ফলো করা যায় এবং এই ফর্মুলাগুলো যদি মুখস্থ রাখা যায় তাহলে আশা করি প্রেজেন্ট টেন্সের আর কোনো রকমের সমস্যা থাকবে না এবং সহজে মানে ভুলবেন না। অনেকে কি আর টেন্স শেখার পরেও মানে ভুলে যায়, মানে আয়ত্তে আনতে পারে না। তো আজকে আমরা যে মানে যে চারটি আমি দিয়েছি এই চারটি যদি মুখস্থ থাকা যায়, খুব সহজ করে দেওয়া হয়েছে এবং এর সূত্রগুলো মানে আমি এমন ভাবে দিয়েছি যাতে ভার্ব মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ধরনের ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। এই ভিডিওটি দেখে এবং এই সংক্ষেপে আমি দিয়ে দিয়েছি, এমন ভাবে দিয়েছি যাতে আপনাদের চিরদিনের মতো প্রেজেন্ট টেন্স সম্পর্কে ডাউট ক্লিয়ার হয় এবং মনে থাকে, সহজে ভুলবেন না, এরকম হচ্ছে ব্যাপার। তো শুরু করা যাক চারটি। সর্বপ্রথম আমরা জেনে নিই যে প্রেজেন্ট টেন্স কি। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স হচ্ছে ফর দ্য প্রেজেন্ট টেন্স ইজ এ টাইম অফ এ প্রেজেন্ট টাইম অফ এ ভার্ব, অর্থাৎ বর্তমান মানে বর্তমান কালে যেটা মানে ক্রিয়ার কাজ হয় বোঝায় সেটাকে বলা হয় বর্তমান কাল। বর্তমান কালের এর আগে আমরা দেখেছি যেমন খাই, খাচ্ছি, খেয়েছি এবং এক গুণাত্রে খাচ্ছি। এই যে চার রকম আমি বাক্য করলাম, চারটা টেন্স এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক, শুরু করতে হবে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে বাংলায় বলা হয় সাধারণ বর্তমান কাল। এই সাধারণ বর্তমান কাল যে সূত্রটা এখানে দিয়েছি আমি, সাধারণ বর্তমান কালে আমরা চারটি বাক্য পাবো বা সেন্টেন্স পাবো। সেটা হচ্ছে একটা হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না। এই যে প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না, এই চার রকম বাক্য পাবো। এই চার রকম বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব মানে কোথাও অক্সিলারি ভার্ব কি, কোন অক্সিলারি ভার্ব বসে এবং কোনটাতে বসে না এখানে আমি উল্লেখ করে দিয়েছি। এক নম্বর যেমন হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। হ্যাঁ বাচক বাক্য মানে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা হ্যাঁ বাচক বাক্য হবে, সেই হ্যাঁ বাচক বাক্যে কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ আমি, যা, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কোনো অক্সিলারি ভার্ব নেই, সেখানে কিন্তু দেখতে পাবো না। যেমন আমি খাই, সোজা কথা, আমি খাই, আই ইট, এখানে কোনো আমি হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ডাইরেক্ট একটা মেন ভার্ব। তো এখানে কোনো অক্সিলারি ভার্বের আমরা দেখতে পাবো না। তো হ্যাঁ বাচক বাক্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব নেই, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গণিত চিহ্ন অথবা জিরো, কোনো রকমের অক্সিলারি ভার্ব নেই। কিন্তু ফর্ম অফ এ মেন ভার্ব, মেন ভার্বের কটা ফর্ম পাবো আমরা? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেন ভার্বের আমরা দুটি ফর্ম পাবো। কোথাও পাবো 1 নম্বর ফর্ম আর কোথাও পাবো 5 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্মটা কি? 1 নম্বর হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম, যেমন ইট, গো, টেক, সিট, এগুলো হচ্ছে বেস ফর্ম মেন ভার্বের। তো মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসবে অর্থাৎ বেস ফর্ম বসবে, সেটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর 5 নম্বর বলতে কোনটা বোঝায়? যে ভার্বের শেষে আমরা ইয়েস বা ইয়েস দেখতে পাবো সেই ভার্বটিকে বলবো ওটা হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম। তো ভার্বের সঙ্গে কোন মেন ভার্বের বেসিক ফর্মের সাথে বেস ফর্মের সাথে যদি এস বা ইয়েস লাগা থাকে তাহলে সেটাকে বলবো আমরা 5 নম্বর ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বাচক বাক্যে 1 নম্বর ফর্ম পাবো, মূল ভার্বের 1 নম্বর ফর্ম অথবা 5 নম্বর ফর্ম পাবো। 1 নম্বর ফর্ম কোথায় পাবো? 1 নম্বর ফর্ম পাবো যে যদি সাবজেক্টটা সাবজেক্ট যদি
সিঙ্গুলার নাম্বার হয় এবং থার্ড পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কিন্তু আমরা পাবো 5 নম্বর ফর্ম। আর 1 নম্বর ফর্ম পাবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে যতগুলো আছে যে কোনো প্লুরাল নাম্বার সাবজেক্ট হলে সেখানে আমরা পাবো 1 নম্বর ফর্ম। যেমন উই ইট, এই যে উই ইট, এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি এবং সাবজেক্টের প্লুরাল নাম্বার আছে, যেহেতু সাবজেক্টের প্লুরাল নাম্বার ওই জন্য আমরা ভার্বের 1 নম্বর ফর্ম পাবো। তাহলে আমরা খাই, কিন্তু এটা সাবজেক্টকে যদি আমি সিঙ্গুলার নাম্বার করে দিই, যেমন কারো নাম বসালাম রহিম, রহিম এখানে কিন্তু ইট হবে না, এটা ভার্বের 5 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ এখানে এস লাগাতে হবে, রহিম ইটস। রহিম ইট হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই যে আমরা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবাচক বাক্য, হ্যাবাচক বাক্যে আমরা 1 নম্বর ফর্ম পাচ্ছি আর 5 নম্বর ফর্ম পাচ্ছি, সেটা কিসের মূল ভার্বে। এখানে কিন্তু কোনো রকমের অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ অক্সিলারি ভার্ব আমরা পাবো না। অক্সিলারি ভার্ব অনেকে কি করে, অক্সিলারি ভার্ব ডু ভার্ব নিয়ে নেয়, জানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তো যেটা রাবি ভার্ব আছে ডু বা ডাজ সেটা কিন্তু থাকে। তো অনেকে কি করে যে রহিম ডু ইট এরকম বসিয়ে দেয়, যে একটা অক্সিলারি ভার্ব লাগবে তো ডু বসিয়ে দিই, তো ডু বা ডাজ বসিয়ে দেয়, তো সেটা হচ্ছে ভুল। অর্থাৎ হ্যাবাচক বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবাচক বাক্যে আমরা কোনো অক্সিলারি ভার্ব পাবো না। এটা হচ্ছে একটা ফর্মুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে সেন্টেন্সে যেটা 4টা ভাগ হচ্ছে হ্যাবাচক, নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না, সেখানে কিন্তু আমরা হ্যাবাচক বাক্যে যেটা হ্যাবাচক বাক্য সেখানে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব কোনো রকম পাচ্ছি না, কিন্তু মেইন ভার্বে আমাকে 1 নম্বর এবং 5 নম্বর ফর্ম বসাতে হচ্ছে। এবার চলে যাবো আমরা নাবাচক বাক্য, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না। এই যে নাবাচক বাক্য প্রশ্ন প্লাস হ্যাঁ বা প্রশ্ন প্লাস না যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু অক্সিলারি ভার্ব নেই ওই জন্য আমাদেরকে ডামি ভার্ব নিতে হবে, ডু বা ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাজ নিতে হবে। ডু কোথায় আমি একটু আগে বললাম যে ডু হবে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে নিব ডু, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তাহলে আমরা নিব ডাজ। তাহলে ডু ডাজ আমরা পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব। তাহলে নাবাচক বাক্যে অক্সিলারি ভার্ব পাচ্ছি, মানে হেল্পিং ভার্ব নিতে হচ্ছে ডু বা ডাজ। প্রশ্ন প্লাস না সেম, প্রশ্ন প্লাস না। এবার মেইন ভার্বের ফর্ম কোনটা নেব, যদি আমরা নাবাচক বাক্য, প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না এই 3 ধরনের বাক্যে আমরা মূল ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু নেব, 1 নম্বর ফর্ম। এখানে কিন্তু আর 5 নম্বর ফর্ম বসবে না, কারণ 5 নম্বর ফর্মের কাজ করবে এই ডাজে। তাহলে আমরা কোনো বাক্যকে নাবাচক করতে গেলে ডু বা ডাজ বসিয়ে, যেমন হি এখানে ডাজ বসিলাম, এই যে ডাজ বসানোর কারণে আমাকে মূল ভার্বে কিন্তু 1 নম্বর ফর্ম বসাতে হবে। হি ডাজ, তারপরে নট, তারপরে ইট, মূল ভার্বের 1 নম্বর ফর্ম। এবার যদি এটাকে প্লুরাল নাম্বার করি তাও সেম হবে, উই ডু নট ইট। তাহলে এখানে আমরা নট বসার কারণে ডু নিয়েছি, আর এই যে ডু বসেছে ওই জন্য মূল ভার্বে 1 নম্বর ফর্ম। তাহলে ডু বসলো মূল ভার্বে 1 নম্বর ফর্ম নিতে হবে, এবং ডাজ বসলো আমাকে মূল ভার্বে 1 নম্বর ফর্ম নিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাবাচক বাক্য বাদ দিয়ে বাকি যে 3টা আছে নাবাচক, প্রশ্ন প্লাস না হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মূল ভার্বের 1 নম্বর ফর্ম নিতে হবে। আর অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্রশ্নবোধক কিভাবে করব, আমি এর আগে ফর্মুলা দিয়েছিলাম যে কোনো বাক্যের মধ্যে মধ্যস্থিত যেটা অক্সিলারি ভার্ব থাকবে বা হেল্পিং ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে মানে যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসি তাহলে সে বাক্যটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। তো এখানে আমরা যেহেতু ডু বা ডাজ পেয়েছি, তাহলে একটা সাধারণ বাক্যকে যেমন আই টেক টি, এখানে হচ্ছে মূল ভার্ব টেক। তাহলে আমি এটাকে যদি নাবাচক করতে যাই তাহলে আমি কি করব, একটা ডু ভার্বের হেল্প নেব, ডু নট। এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন, তাই এখানে ডাজ বসবে না, তাই ডু নট টেক টি। তাহলে এটা নেগেটিভ ভার্ব, তাহলে হ্যাবাচক বাক্য
নাবাচক বাক্য হলো। নাবাচক বাক্য আমরা ডু ধরে নিলাম, এখানে কিন্তু হ্যাবাচক বাক্যে কোনো ডু বা ডাচ নেই। এবার এখানে যদি প্রশ্ন করি আই টেক টি, প্রশ্ন করতে গেলে আমাদের ফর্মুলা জানা আছে যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের প্রথমে আসতে হবে। তো এটাতে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের ডু বা ডাচ আসতে হবে। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন, আমাদের ফর্মুলা জানা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে আমরা কিন্তু ডু বা ডাচ দিব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো এই যে ডু, প্রথমে ডু নিলে গিয়ে এটা কিন্তু প্রশ্ন মনে যায় ডু আই টেক টি, আমরা কি চা খাই। এই যে ডু প্রথমে নিয়ে আসলাম, ওই জন্য এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, ডু আই টেক টি। এটা হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ। এবার প্রশ্ন প্লাস যদি না যায় তাহলে হবে ডু আই নট টেক টি। তাহলে এখানে আমরা পেলাম ডু আই নট টেক টি, আমরা কি চা খাই না। অর্থাৎ আমরা যেহেতু প্রশ্ন সেহেতু আমরা ডু এখানে নিলাম। এখানে একটা জিনিস আছে, এই যে নটটা যদি ডু এর সঙ্গে লেগে দিই, মানে একসঙ্গে যুক্ত করে দিই, বা ডু নট কে একসঙ্গে ডন্ট বলি, তাহলে কিন্তু এই নটটাও কিন্তু সবই লাগে চলে আসবে ডোন্ট আই টেক টি। তখন হয়ে যাবে ডোন্ট আই টেক টি, ডোন্ট আই টেক টি। তাহলে এই হচ্ছে, তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে নটকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে সেটা সাবজেক্টে দুটো চলে আসবে, আর যদি না যুক্ত করি তাহলে কিন্তু নটটা সাবজেক্টের পরে থাকবে। প্রশ্ন করার জন্য ডু বা ডাচকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ অক্সিলারি ভার্বকে বাক্যের সামনে নিয়ে আসবো। এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা যেটা বিভাগ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটা বিভাগে কিন্তু চারটা করে আমরা চার ধরনের বাক্য পাবো। এটা হ্যাবাচক, নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না, এর বাইরে কিন্তু বাক্য নেই। তো যাই হোক, আমরা কি করলাম সূত্র অনুসারে যে 1 নম্বর হ্যাবাচক বাক্যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবাচক বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মেইন ভার্বের 1 নম্বর এবং 5 নম্বর ফর্ম আছে, তাহলে 1, 5 আমরা মুখস্থ রাখতে হবে। তারপর নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না আমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হচ্ছে, সেটা হচ্ছে ডু বা ডাচ। এই ডু বা ডাচ যেহেতু বসে ওই জন্য মেইন ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। এবার চলে যাবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা প্রেজেন্ট মানে টেন্স, ইনডিফিনিট টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলে যাবো এবার কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাবাচক, নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না, এই চারটা বাক্যতে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি এখানে লিখে দিয়েছি। অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are। am, is, are, এই যে বি ভার্বের রূপ হচ্ছে am, is, are। এই am, is, are কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব am, is, are এটা আমাকে মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে am, is, are। তাহলে অক্সিলারি ভার্ব আমরা মুখস্থ করব am, is, are। আর কি থাকবে, মূল ভার্বের কয় নম্বর ফর্ম পাবো। আমরা দুটো জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, যখন আমরা টেন্স করতে যাবো দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট তো আমরা জানি, সাবজেক্ট মুখস্থ করে নিয়েছি। এবার আমাদের জানতে হবে অক্সিলারি ভার্ব কি, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব বসবে এবং মেইন ভার্বের কোন নম্বর মানে ফর্ম বসবে। এই দুটো জিনিস আমাদের কিন্তু ব্রেনে রাখতে হবে। তাহলে আমাদের ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এই এসে ওগুলো মুখস্থ করার দরকার পড়বে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে যেটা ঘটছে, আমি ভাত খাচ্ছি, তারা হাঁটছে, সে যাচ্ছে, আমরা স্কুল যাচ্ছি, তারা ফুটবল খেলছে, সে উঠছে, মানে বিড়ালটা লাফাচ্ছে, এই যে কাজ করছে বোঝাচ্ছে, এটাকে বলা হবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পেলাম আমি যা, ইংলিশ যেমন পড়তে যাব, ট্রান্সলেট করতে যাব, তখন আমরা আমি যা সাবজেক্ট পর বসাতে হবে, আর মেইন ভার্বের বসাতে হবে 4 নম্বর ফর্ম। এই যে 4 নম্বর লেখা আছে, অর্থাৎ কন্টিনিউয়াস মানে মনে রাখতে হবে, কন্টিনিউয়াস মানে হচ্ছে মেইন ভার্বের 4 নম্বর ফর্ম বসাতে হবে। সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, যে কন্টিনিউয়াসই হোক না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে মেইন ভার্বের 4 নম্বর ফর্ম। তাহলে 4 নম্বর ফর্ম কি, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম 4 নম্বর ফর্ম হচ্ছে যে মূল ভার্বের বেসিক ফর্মের সাথে যদি আইএনজি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই ভার্বটা 4 নম্বর ফর্ম হয়ে যায়। অর্থাৎ আমরা জানি গো, ওয়েন, গন, এই যে 3 নম্বর ফর্ম পর্যন্ত আমরা জানি। 4 নম্বর ফর্ম কি হবে, গোয়িং। 4 নম্বর ফর্ম হচ্ছে এই যে মূল ফর্ম হচ্ছে গো,
এর সঙ্গে যদি আইএনজি লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে গোয়িং। তাহলে গোয়িং হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম। তাহলে আমরা জানলাম যে কোনো ভার্বের বেস্ট ফর্মের সঙ্গে, মূল ফর্মের সঙ্গে, 1 নম্বর ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে দিই তাহলে সেই ভার্বটা হয়ে যাবে 4 নম্বর ফর্ম, অর্থাৎ গো, ওয়েন, গন, গোয়িং। এটা হচ্ছে 4 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্ম হচ্ছে গো, গোজ, জিও ইএস লাগিয়ে দিলে গোজ হয়ে যায়, ওটা হচ্ছে 5 নম্বর ফর্ম। যাই হোক, কন্টিনিউয়াস টেন্স আমরা পাবো 4 নম্বর ফর্ম। যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক। তাহলে হচ্ছে গোয়িং। তাহলে আমরা যে কোনো একটা বাক্যকে যদি গঠন করতে যাই তাহলে এটা কিভাবে আমরা গঠন করব? যেমন তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে। তাহলে আমার সাবজেক্ট পেয়ে গেছি তারা। তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, যেহেতু এটা হেবাচক বাক্য, এখানে কোনো না নেই, কোনো প্রশ্ন নেই, কিছু করা নেই। তাহলে হেবাচক বাক্যে আমরা পেয়ে যাবো প্রথমে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হচ্ছে? তারা। তারা ইংলিশ কি আমরা জানি, দে মানে হচ্ছে তারা। এইবার আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কি আমরা শিখেছি? অ্যামিজার বসবে। অ্যামিজার কিভাবে বসবে? সাবজেক্ট অনুযায়ী বসবে। দে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে কি করতে হবে? আমাকে আর বসাতে হবে। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হতে পারে, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হতে পারে, যেটাই প্লুরাল নাম্বার হোক না কেন, প্লুরাল নাম্বার হলে আমাকে বসাতে হবে আর। তাহলে অ্যামিজারের মধ্যে দে পরে আর বসে আমরা শিখে গেলাম। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু আমাদেরকে আর বসাতে হবে, এটা কিন্তু মাইন্ডে নিয়ে নিতে হবে। তাহলে দে আর পেয়ে গেলাম। এইবার আমরা মেন ভার্ব পেয়েছি খেলাটা, খেলছে। তাহলে আমি আর পেলাম। এবার খেলা ইংরেজি আমরা জানি প্লে। এই যে প্লে পেলাম, কিন্তু আমাকে মেন ভার্বের কত নম্বর ফর্ম বসাতে হবে? 4 নম্বর, অর্থাৎ আইএনজি যোগ করতে হবে। তাহলে এই ভার্বের সঙ্গে আমি আইএনজি যোগ করে দিলাম, প্লেইং। তাহলে কি খেলছি আমরা? ফুটবল খেলছি। শেষে আমরা ফুটবল বসে দিলাম। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা গঠন করব। আমরা যদি চিনতে পারি বাংলাতে যে এটা কোন টেন্সে পড়ছে, তাহলে আমরা খুব সহজে ইংলিশ ট্রান্সলেশন করে দিতে পারবো। কেননা আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব লাগবে অ্যামিজার, আর মেন ভার্বে 4 নম্বর ফর্ম বসাতে হবে। আর সাবজেক্টটা আমাদের, আমি তো শুধু একটা সাবজেক্টেরই মানে ভিডিও দিয়েছি যেখানে সমস্ত সাবজেক্ট পৃথিবীর দেওয়া রয়েছে। কিভাবে দেওয়া রয়েছে ওটা ভিডিওটা দেখলে ভালো বুঝতে পারবেন। তো দে আর প্লেইং ফুটবল হয়ে গেল। এই বাক্যটাকে যদি আমি না বাচক করি তাহলে কি করতে হবে? তারা ফুটবল খেলছে না, তারা ফুটবল খেলছে না, এটা হচ্ছে বাংলাতে। তাহলে এটাকে ইংলিশ করতে গেলে কি করতে হবে? আমরা জানি যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে যদি নট বসে দিই তাহলে সেই বাক্যটা না বাচক হয়ে যায়। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আর, আর এর পরে যদি শুধু নটটা লাগিয়ে দিই তাহলে এই বাক্যটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ দে আর নট প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। তাহলে হ্যাঁ বাচক না বাচক করতে শিখে গেলাম। বাক্যকে না বাচক করতে গেলে কি করতে হয়? সে যে কোনো বাক্য হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, যেটাই হোক না কেন, না বাচক করতে গেলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে কিন্তু নটটা বসাতে হবে। ওটা হ্যাঁ বাচক বাক্যের ক্ষেত্রে। এবার চলে যাবো এটাকে যদি প্রশ্ন করা হয়, তারা ফুটবল খেলছে, তারা কি ফুটবল খেলছে? তারা কি ফুটবল খেলছে? কি করবো? প্রশ্ন করা হয়েছে। তাহলে প্রশ্ন করা হলে আমাদের ফর্মুলা কি? প্রশ্ন করা হলে ওই বাক্যের মধ্যস্থিত অক্সিলারি ভার্বকে সাবজেক্টে আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি পেয়েছি আমরা? আর পেয়েছি। তাহলে প্রথমে বসবে আর, তারপরে সাবজেক্ট যা আছে তাই দে, আর দে প্লেইং ভার্বের 4 নম্বর ফর্ম, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল। তাহলে খুব সহজ মনে হচ্ছে না? যে কোনো বাক্যকে যদি আমি হেবাচক বাক্যটা করে দিতে পারি তাহলে তার নাবাচক, তার প্রশ্নবোধক করতে একদম খুব ইজি এবং জলের মতো। শুধু মাইন্ডে রাখতে হবে
অক্সিলারি ভার্বটার দিকে লক্ষ্য রাখতে হবে। অক্সিলারি ভার্বকে নিয়ে খেলা করতে হবে, যে অক্সিলারি ভার্ব যদি সবচেয়ে আগে নিয়ে আসে তাহলে প্রশ্নবোধক হয়ে গেল, অক্সিলারি ভার্বের পরে যদি নট বসিয়ে দিই তাহলে ওটা নাবাচক হয়ে গেল। এটা হচ্ছে হ্যাঁ বাচক প্রশ্ন প্লাস হ্যাঁ। এবার প্রশ্ন প্লাস না চলে যাবো আমরা। প্রশ্ন প্লাস না এটা কি হবে? তারা কি ফুটবল খেলছে না, তাহলে একটা না লাগিয়ে দেবো। তারা কি ফুটবল খেলছে না, তারা কি ফুটবল খেলছে না, তাহলে তারা কি ফুটবল খেলছে না হয়ে যাবে আর দে নট, এটা আর দে নট হবে, অথবা যদি নট কে আর এর সঙ্গে যোগ করি তাহলে আর্ট হয়ে যাবে, আর্ট দে, তখন নটটা কিন্তু আর এরপরে বসবে না, আর্ট দে প্লেইং ফুটবল। তো যাই হোক আমি নট কে আলাদা করে লিখলাম, আর দে নট প্লেইং ফুটবল, ফুটবল। এটা হচ্ছে কিন্তু আর দে নট প্লেইং ফুটবল, এই যে এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো আমরা জানি প্রশ্নবোধক বাক্য কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে WH মানে কোশ্চেন, আর একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন। অর্থাৎ ভার্বাল কোশ্চেন যেটাতে শুধু হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায় সেটা হচ্ছে ভার্বাল প্রশ্নবোধক বাক্য। আর WH মানে হচ্ছে ওর একটা অ্যান্সার থাকবে, যেমন তোমার নাম কি, আমার নাম এমডি রুহুল আমিন, এই যে উত্তর আসলো এটা হচ্ছে WH কোশ্চেন। তো এখানে এটা যদি আমি WH কোশ্চেন করতে যাই তাহলে যদি করি যে কেন তারা ফুটবল খেলছে না, কেন, কেনটা হচ্ছে একটা WH। তো কেনটা কি করতে হবে, পুরো বাক্য ঠিক থাকবে, শুধু কেন হোয়াই কথাটা যদি আমি লাগিয়ে দিই আগে থেকে, হোয়াই আর দে নট প্লেইং ফুটবল, তাহলে বাক্যটা আমার প্রশ্নবোধক করার জন্য অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে থাকবে। আর কি করতে হবে, তার আগে WH টা আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা WH প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। এটা খুবই একদম ইজি ব্যাপার, সহজ, যে কোনো বাক্যকে এরকম করা যায় যে আগে বাক্যটাকে ভার্বাল প্রশ্নবোধক করে দিলাম আর তার আগে আমি WH কে বসিয়ে দিলাম, তাহলে সেটা কিন্তু WH কোশ্চেন মানে হয়ে যাবে, WH প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যাই হোক এই হলো কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমরা যে দুটো জিনিস জানলাম, যে অক্সিলারি ভার্ব থাকছে am is are, আর মেইন ভার্ব হচ্ছে 4 নাম্বার ফর্ম। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি পেয়েছিলাম যে হ্যাঁ বাচক বাক্যে সেখানে কোনো অক্সিলারি ভার্ব মানে থাকে না, আর কিন্তু মূল ভার্বের 1 নাম্বার অথবা 5 নাম্বার ফর্ম বসাতে হয়। তারপরে নাবাচক প্রশ্ন প্লাস হ্যাঁ প্রশ্ন প্লাস না, সেখানে কিন্তু ডু বা ডাজ ভার্বের হেল্প নিয়ে বাক্যগুলো গঠন করতে হয়, আর মেইন ভার্বে কিন্তু 1 নম্বর ফর্ম বসে। তাহলে ওটা দুটো পার্ট পেয়েছিলাম আমরা। কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা কি পেলাম, হ্যাঁ বাচক হোক না বাচক হোক যেটাই বাক্য হোক না কেন প্রশ্নবোধক হোক, সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমরা am is are বসাতে হবে, তাছাড়া কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। আর মূল ভার্বের কিন্তু 4 নম্বর ফর্ম বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। তাই এই পর্যন্ত আমরা শিখলাম, আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে চলে যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স যে কাজ অলরেডি ঘটে গেছে কিন্তু অল্প সময়ের মধ্যে ঘটেছে, আর ফল কিন্তু বর্তমান আছে, সেটা কি বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, দ্যাট মিন্স আমি ভাত এইমাত্র খেয়েছি, এইমাত্র খেলাম, তো এখন আর খেতে পারবো না, মানে ফল এখনো আছে। অর্থাৎ এই যে ভাত খেয়েছি, ভাত এখনো কিন্তু আমার হজম কমপ্লিট হয়নি, অর্থাৎ পেট ভর্তি হয়ে আছে, আমরা খেতে পারবো না। এক্ষেত্রে এটাই হচ্ছে ফল, যে রেজাল্টটা এখনো আছে, কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তাই এটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা কি বুঝলাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু তার রেজাল্ট বর্তমান থাকবে, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটাকে বলা হয় পুরা ঘটিত বর্তমান কাল, যেটা বাংলা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স পুরা ঘটিত বর্তমান কাল, পুরো ঘটে যাবে, কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি ফুটবল খেলেছি, এই যে ফুটবল খেলেছি মানে খেলা হয়ে গেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, খেয়েছি, গিয়েছি, উঠেছি, বসেছি, দেখেছি, মানে কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যাওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ফর্মুলা রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট ফর্মুলা রয়েছে এখানে হ্যাঁ বাচক না বাচক প্রশ্ন প্লাস হ্যাঁ প্রশ্ন প্লাস না প্রত্যেকটাতে, কোনটাতে বাদ নাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো, যেমন হ্যাঁ বাচক বাক্যে অক্সিলারি ভার্ব নেই, বসাতে হয় না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই অক্সিলারি ভার্ব রয়েছে, সেই অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু বাক্য গঠিত হবে না। অক্সিলারি ভার্ব কি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাভ হ্যাজ কথা বসে, ওই সাবজেক্ট যদি
সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে কিন্তু হ্যাজ বসবে। যেমন হি হ্যাজ, রাম হ্যাজ, রহিম হ্যাজ। কিন্তু যদি প্লুরাল হয় সাবজেক্ট, আমাদেরকে নাম্বার মনে রাখতে হবে, যে সাবজেক্টটা বসাবো সেই সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে বসাবো হ্যাভ। যদি সিঙ্গুলার নাম্বার হয় আই বাদ দিয়ে, আই কিন্তু সিঙ্গুলার নাম্বার আই, কিন্তু সেখানে হ্যাভ বসে, হ্যাজ কিন্তু বসে না। আই বাদ দিয়ে বাদ বাকি সবগুলোতে সিঙ্গুলারে হ্যাভ এবং প্লুরাল নাম্বারে হবে হ্যাজ। যেমন দে, দে মানে কি তারা, তারা হচ্ছে বহুবচন, প্লুরাল নাম্বার, তাহলে এখানে আমি বসাবো হ্যাভ, দে হ্যাভ। কিন্তু ইট, ইট হচ্ছে এটা, বা এটা মানে কি একটাই, একটা জিনিসকে বোঝাবে, ওই জন্য এটা হচ্ছে ইট হ্যাজ। দিস হ্যাজ একটা বোঝাচ্ছে, রাম হ্যাজ, রহিম হ্যাজ, সেভারি হ্যাজ, মাই মাদার হ্যাজ, হি হ্যাজ, সি হ্যাজ, এগুলো একটা বোঝাচ্ছে। যেহেতু সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে ওই জন্য এখানে বসছে হ্যাজ। আর হ্যাভ হচ্ছে তার আগে, যেমন ইউ হ্যাভ, we have, they have, these have, those have, the dogs have, the men have, the dogs have, এগুলো তো সবই বসবে have। প্লুরাল নাম্বার হলে have আর সিঙ্গুলার হলে has। তাহলে have has এর ব্যবহার আমরা শিখলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে have has, এটা অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্বের কয়নাম্বার ফর্ম এটাও জানতে হবে, কারণ টেন্সে আমাকে দুটো জিনিস জানতে হবে, এক হচ্ছে অক্সিলারি ভার্বটা কি আর মেন ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে। এই দুটো জিনিস যদি আমরা জেনে যাই এবং আমাদের মাইন্ডে থাকে মনের মধ্যে, তাহলে আমাদেরকে অন্য কোনো আদার্স আর ফর্মুলা মুখস্থ করতে হবে না। তাহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল ভার্বের ফর্ম নাম্বার হচ্ছে 3। 3 তো আমরা জানি, গো, ইন, গান, গান হচ্ছে 3 নাম্বার ফর্ম, ইট, এট, ইটেন, ইটেন হচ্ছে 3 নাম্বার ফর্ম, রিড, রেড, রেড, রিড, রেড, রেড, এই যে এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম। তারপরে সি, শ, সিন, সিন হচ্ছে 3 নাম্বার ফর্ম। অর্থাৎ যে কোনো ভার্বেরই 3 নাম্বার ফর্ম বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। শুধু প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট টেন্স হলে, যে কোনো পারফেক্ট টেন্স হলেই হলো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, যে কোনো পারফেক্ট হলে মূল ভাবে 3 নাম্বার ফর্ম বসাতে হবে। অর্থাৎ মুদ্রা কথা হলো এই যে পারফেক্ট মানে 3 মানে কি মূল ভাবে 3 নাম্বার ফর্ম। আর কন্টিনিউয়াস মানে আমরা এর আগে কি শিখলাম, 4। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। কন্টিনিউয়াস মানে 4, পারফেক্ট মানে 3। এই দুটো কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে 4 আর প্রেজেন্ট পারফেক্ট মানে 3। শুধু প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট। তাহলে আমরা 4 আর 3 পেলাম। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব পেলাম হ্যাভ, হ্যাজ, আর মূল ভার্ব পেলাম 3 নাম্বার ফর্ম। এবার সেন্টেন্স গঠন করা যাক। যেমন আমরা বই পড়েছি, মানে পড়া হয়ে গেছে বোঝাতে হবে, তাহলে তো পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা বই পড়েছি, জিনিসটা এখানে লিখলে সুবিধা হবে। 1 নাম্বার, আমরা বই পড়েছি, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য। এবার আমি একটি নাবাচক করলে, আমরা বই পড়িনি, আমরা বই পড়িনি। অনেকে ভুল করে যে পড়িনি মানে ইনডিফিনিট করে নেয়, কিন্তু পড়িনি, নি আছে, নি মানে হচ্ছে পারফেক্ট, আর না হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে না, যেমন খাই না, যাই না, উঠি না, বসি না। আর পারফেক্টের পরিচয় হচ্ছে নি বসবে, যাইনি, খাইনি, উঠিনি, বসিনি, এই যে নি হবে। অনেকে নি আর নাকে এক করে মানে ইনডিফিনিট করে দেয়, মানে ভুল করে। কিন্তু না, আমরা যদি দৈর্ঘ্য নি পেয়ে যাই তাহলে ওটাকে পারফেক্ট করবো। আর যদি না থাকে, সোজাই না, তাহলে ইনডিফিনিটে যাবো বা সিম্পল প্রেজেন্ট টেন্সে যাবো। তো যাই হোক, নি আমরা বুঝে গেলাম। তো আমরা বই পড়েছি, আমরা বই পড়িনি। এবার প্রশ্ন উত্তর যাবো। প্রশ্ন ক্লাসে, আমরা কি বই পড়েছি? আমরা কি বই পড়েছি? আর 4 নম্বর হবে প্রশ্ন প্লাস না, আমরা কি বই পড়িনি? আমরা কি বই পড়িনি?
তাহলে সর্বপ্রথম আমি বাংলা নলেজ রাখতে হবে, তাহলে কিন্তু পারা যাবে না, বুঝতে হবে যে কোনটা কোন টেন্স। বাংলার পারফেক্ট টেন্সের 4টা বাক্য আমি লিখে নিলাম। এবারে একে একে ইংলিশ করবো। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট আমরা ইংরেজি কি উই হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল নাম্বার? আমরা অনেকেই। তাহলে প্লুরাল নাম্বার হলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? আমরা জানি পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তাহলে দুটো বসাতে হবে না, আমাকে একটা বসাতে হবে। একটা কিভাবে বসাবো? সাবজেক্ট অনুযায়ী বসাবো। সাবজেক্ট কি হলে বসাবো? হ্যাভ হ্যাজ। সাবজেক্ট যদি প্লুরাল হয় বসাবো হ্যাভ, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে বসাবো হ্যাজ। এখানে সাবজেক্ট আছে প্লুরাল নাম্বার, আমি বসাবো হ্যাভ। এইবার আমাকে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাবে। মূল ভার্ব কি আছে? পড়া, রিড। তার রিডের 3 নম্বর ফর্ম রিড রেড আবার রিড হয়ে যাবে, কারণ এর বানানে কিন্তু পরিবর্তন হবে না। এটা কিন্তু 3 নম্বর ফর্ম। তাহলে উই হ্যাভ রিড, কি রিড করছি আমরা? সেটা হচ্ছে বই, বুক। আমরা বই পড়েছি। তাহলে উই হ্যাভ রিড এ বুক, একটা আর্টিকেল দেওয়া যায়, এ বুক, আমরা একটা বই পড়েছি। আর এবার এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করবো বাক্যকে? এর আগে কিন্তু শিখলাম কি করতে হবে। এই যে অগ্নির ভাবে পরে নট বসলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। তাহলে উই হ্যাভ একটা নট লাগলো, এই যে এখানে শুধু নট লাগলো, বাদ বাকি সব ঠিক থাকবে, সেম, কোনো চেঞ্জ নেই। রিড এ বুক, উই হ্যাভ নট রিড এ বুক, এখানে ফুল স্টপ হবে, যেহেতু এটা হচ্ছে হ্যাবাচক বাক্য, প্রশ্ন নেই। এবার চলে যাই প্রশ্নগুলো করবো। এই যে আমরা কি বই পড়েছি, তাহলে কি এই কি এর জন্য কি করতে হবে? এই যে হ্যাভকে আগে থেকে নিয়ে আসবো, তাহলে কিন্তু প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে হ্যাভ উই রিড এ বুক, এটা হলো প্রশ্নগুলো বাক্য। প্রশ্ন প্লাস হ্যাঁ, এখানে না নেই। এবার আমরা কি করবো? প্রশ্ন প্লাস না, আমরা কি বই পড়িনি, তাহলে প্রশ্ন আছে, প্রশ্নের জন্য হ্যাভ আগে সাবজেক্টের, সাবজেক্ট হচ্ছে উই, রিড, এটার আগে নট লাগাতে হবে যেটা নি আছে, তাহলে নট রিড এ বুক। এবার যদি এটাকে আমি হ্যাভ সব আগে নিয়ে আসতে হয়েছে প্রশ্নবোধকের জন্য। তো এবার এটা হচ্ছে ভার্বাল কোশ্চেন। এটা যদি আমি WH কোশ্চেন করতে চাই তাহলে শুধু এর আগে WH লাগাতে হবে। কেন আমরা বই পড়িনি, বা আমরা কেন বই পড়েছি, বা আমরা কোথায় বই পড়েছি, তো যেটাই বসে না কেন এই হ্যাভ এর আগে থেকে শুধু আমি WH টা বসে দেবে। হোয়ার হ্যাভ উই নট রিড এ বুক, কোথায় আমরা বই পড়িনি, কেন আমরা বই পড়িনি। হোয়াই হ্যাভ উই নট রিড এ বুক, কেন আমরা বই পড়িনি। তাহলে ভার্বাল ভার্বের আগে যদি WH ওয়ার্ড বসে দিই তাহলে সেটা কিন্তু WH মানে ইন্টারভিউ সেন্টেন্স হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে পারফেক্ট টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পারফেক্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ কোথায় বসে? সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে, না হ্যাভ বসে সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে, আর সিঙ্গুলার হলে হ্যাজ বসাবো, আর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, তারপরে অবজেক্ট বসিয়ে সেন্টেন্স হয়ে যাবে। আর বাক্যকে না নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পর নট বসাবো। বাক্য যদি প্রশ্ন করি তাহলে হ্যাভ মানে অক্সিলারি ভার্বকে সাবজেক্ট আগে নিয়ে চলে আসবো। এটা তো আমরা শিখে গেছি। এটা শুধু এখানে এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব এর পরে আমাকে নট বসাতে হবে, আর অক্সিলারি ভার্বকে সাবজেক্ট আগে নিয়ে আসলে সেটা কিন্তু ইন্টারভিউ সেন্টেন্স হয়ে যাবে। এইবারে চলে যাবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মানে হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস। ঘটনা কমপ্লিট হয়ে গেছে, আবার ঘটনা চলছে, দুটোই কিন্তু বাক্যটাতে থাকবে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে আমরা যদি ওই কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি আমরা একটা সময় লাগিয়ে দিই তাহলে সেটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন আমরা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এই বাক্যটাই করি, বা আমরা 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, বা আমরা 30 মিনিট ধরে ভাত খাচ্ছি। তো 30 মিনিট ধরে ভাত খাচ্ছি এর মানে হচ্ছে 30 মিনিট ধরে, হাফ অ্যান আওয়ার, বা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। 1 ঘন্টা মানে কি 60 মিনিট। এই 60 মিনিট ভাত খাচ্ছি তার মানে কি 60 মিনিট ধরে ভাত খাচ্ছি, তার মানে হচ্ছে 59 মিনিট পর্যন্ত খাওয়া হয়ে গেছে আমার। 59 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
ভাত খাওয়া কমপ্লিটেড হয়ে গেছে, মানে এটা হয়েছে পারফেক্ট, মানে গত হয়ে গেছে। আর 60 নম্বর মিনিট যেটা, এই 60 নম্বর মিনিটে কিন্তু খাচ্ছি, এই যে 1 মিনিট লাস্টের মিনিটটা ওটা কন্টিনিউয়াস, আর তার আগে 59 মিনিট পর্যন্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওটা হচ্ছে পারফেক্ট, আর লাস্ট মিনিটে হচ্ছে কন্টিনিউয়াস। এই জন্য এই বাক্যটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এক বছর ধরে স্কুল যাচ্ছি, তখন এক বছর 365 দিনে হয়, তাহলে 364 দিনে কিন্তু স্কুল যাওয়া হয়ে গেছে, কমপ্লিটেড, মানে ওটা পারফেক্ট হয়েছে। আর লাস্ট দিন যেটা যাচ্ছি মানে রাস্তায় আছি, ওটা হচ্ছে কন্টিনিউয়াস, ওই জন্য ওটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে কোনো বাক্যের সাথে যদি কি করা হয়, যে কোনো কন্টিনিউয়াস বাক্যের সাথে, যে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্যের সাথে সময় যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই বাক্যটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরু করা যাক। এর অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর আগে আমরা জানলাম যে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ। যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাভ হ্যাজ থাকবে। তাহলে এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। এই যে হ্যাভ এবং হ্যাজ। এবার হ্যাভ হ্যাজ যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে? মেন ভার্বের 3 নম্বর ফর্ম নিতে হবে, এটা হচ্ছে রুলস। কারণ পারফেক্ট টেন্স মানে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ এবং মেন ভার্বের 3 নম্বর ফর্ম। তো হ্যাভ হ্যাজ পেয়ে গেলাম। এবার মেন ভার্ব কি নেব? এখানে মেন ভার্ব নিতে হবে একটা বি ভার্ব, কেননা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আবার বি ভার্ব থাকে, এম ইজ আর। এখানে তো এম হ্যাভ এর পরে আবার এম ইজ আর বসা যাবে না, ওই জন্য বি ভার্ব নিব। বি ডাইরেক্ট মূল রূপটা নিয়ে নেবো, এম ইজ আর এর মূল রূপ বি। এবার বি কে আমি 3 নম্বর ফর্ম করে দেবো, বি ওয়াজ বিন। তাহলে বি ওয়াজ বিন, বিনটা হয়ে যাবে 3 নম্বর ফর্ম। তাহলে ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং তার সঙ্গে থাকছে বিন, ওই জন্য এটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব থাকছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এবার হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় বসাবো? একই কেস, যদি সাবজেক্ট আই বাদ দিয়ে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ বিন, আর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে হ্যাজ বিন। যেমন ইট হ্যাজ বিন, হি হ্যাজ বিন, সি হ্যাজ বিন, রাম হ্যাজ বিন, মাই মাদার হ্যাজ বিন, এগুলো কি সবই সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। কিন্তু যদি প্লুরাল নাম্বার বলি উই হ্যাভ বিন, তাহলে উই হ্যাভ হয়ে গেল হ্যাভ বিন। উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন, these have been, those have been, the dogs have been, the women have been. women, আমি women বলছি না, women নয়, women মানে মহিলাগুলি। তাহলে বহুবচন হলে have been। তাহলে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম have been, has been। এইবার আমরা কি করব? মূল ভার্বের কয় নম্বর ফর্ম নেব? যেহেতু আমি পারফেক্ট টেন্সের have has নিয়ে নিয়েছি, পারফেক্ট টেন্সের 3 নম্বর ফর্ম বিন নিয়ে নিয়েছি, তাহলে এবার থাকে কি? প্রেজেন্ট টেন্সের ভার্ব থাকে। প্রেজেন্ট টেন্সের যেটা মূল ভার্ব, তার আমরা জানি তার ফর্ম হচ্ছে 4 নম্বর হবে, অর্থাৎ বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ থাকতে হবে। তাহলে এখানে 4 নম্বর ফর্ম বসিয়ে দেব। আমি এর আগে বলেছিলাম পারফেক্ট মানে 4 নম্বর ফর্ম, সে প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, 4 নম্বর ফর্ম বসবে। আর পারফেক্ট মানে 3 নম্বর ফর্ম, আর কন্টিনিউয়াস মানে 4 নম্বর ফর্ম। পারফেক্ট মানে 3 নম্বর ফর্ম, আর পারফেক্ট মানে 4 নম্বর ফর্ম। তাহলে এবার সেন্টেন্স গঠন করা যাক। এরকম একটা সেন্টেন্স দেখি, যেমন 1 নম্বর, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। একে নেগেটিভ করব, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি না। প্রশ্ন, আমরা কি? প্রশ্ন মানে তো আমরা কি হবে, কি? আমরা কি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি না? তারপর হচ্ছে আমরা কি, ওখানে না হবে না, শুধু হ্যাঁ, এটা হ্যাঁ বাচক। এবার না বাচক করবো, আমরা কি 1
ঘন্টা ধরে ফুটবল খেলছি না। এই হচ্ছে বাংলা বিভাগ। এবার এগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করবো। আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, যেহেতু এটা কন্টিনিউয়াস খেলছি এবং কন্টিনিউয়াসের সঙ্গে একটা সময় চলে এসেছে, ওই জন্য এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করা যাক। সাবজেক্ট এখানে আছে আমরা, কারণ হ্যাবাচক বাক্যে সাবজেক্ট প্রথমে বসে, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, আর আমরা হচ্ছে উই। আর উই যেহেতু হচ্ছে প্লুরাল নাম্বার, বহুবচন, ওই জন্য আপনারা বসাবো হ্যাভ বিন। এবার আমরা কি করতে হবে, 4 নম্বর ফর্ম বসাতে হবে মেন ভাবে। 4 নম্বর ফর্ম যেহেতু এটা কন্টিনিউয়াস, মেন ভাব কি, তো খেলছি, খেলা করা, তারপরে প্লে, প্লের সঙ্গে আইএনজি দিব, যেহেতু 4 নম্বর ফর্ম করতে হবে আমাকে। 4 নম্বর ফর্ম আইএনজি, তাহলে প্লেইং, কি প্লেইং, ফুটবল, ফুটবল, ফুটবল খেলছি। কতক্ষণ ধরে, 1 আওয়ার, 1 ঘন্টা ধরে। তাহলে ধরে যদি হয় তাহলে কিন্তু একটা কি বসবে, এখানে একটা এক্সট্রা জিনিস বাড়াতে হবে, ফর বা সিন্স, ফর অথবা সিন্স বসাতে হবে একটা অবজেক্টের পর, ফর অথবা সিন্স বসবে। ফর কোথায় বসবে, ফর বসবে যদি কোনো যে সময়টা ধরে কাজ চলছে সেটা যদি নির্দিষ্ট না হয়। 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তার মানে কোন 1 ঘন্টা ধরে এটা কিন্তু বলা হচ্ছে না যে বিকেলে 1 ঘন্টা না গত 1 ঘন্টা, এরকম কোনো নির্দিষ্ট করা হচ্ছে না। তো যদি ধরে শুরু হয় তাহলে সেখানে কিন্তু বসবে ফর। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 ঘন্টা, মানে 1 আওয়ার। হচ্ছে আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, ফর 1 আওয়ার। কিন্তু যদি বলা হতো যে গত 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তখন কিন্তু সিন্স বসতো, লাস্ট, সিন্স লাস্ট অ্যান আওয়ার, সিন্স লাস্ট অ্যান আওয়ার, গত 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে ধরে হলে ফর, আর যদি গত বোঝায়, গত 1 ঘন্টা ধরে, গত 1 মাস ধরে, গত 1 সপ্তাহ ধরে, গত বছর ধরে, গত 5 বছর ধরে, যে গত লাস্ট কথাটা থাকে গত, তাহলে কিন্তু সিন্স বসবে। আমরা সেখানে বসিব। এবার হচ্ছে আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি না, এটাকে নেগেটিভ করলে না বসাবো। এবার এখানে ভেজাল, অনেকে ভুল করে কি, নট বসাতে এখানে হ্যাভ বিন দুটোকে একসঙ্গে ধরে তারপরে কিন্তু নট বসায়। তো সেখানে কিন্তু নট বসানো হলে কিন্তু সেখানে ভুল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে পাই যে দুটো অগিলের ভাবের মতো আছে, হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এরকম আছে, তাহলে আমরা কি করবো, নট কোথায় বসাবো, নট বসাবো প্রথমটার পরে। দুটো যদি থাকে অগিলের ভাব, তাহলে প্রথমটার পরে আমরা কিন্তু নট বসাবো। এখানে আছে, তাহলে কি হবে, এটা উই হ্যাভ নট বিন, এটা হবে। অনেকে কি করে, উই হ্যাভ বিন নট করে, উই হ্যাভ বিন নট, ওটা কিন্তু রং হয়ে যাবে। উই হ্যাভ নট বিন, বাকি সব সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। এই হলো নেগেটিভ, নেগেটিভ কিচ্ছু না, শুধু অগ্রে ভাবে করে আমাদের নটটা বসাতে শিখতে হবে ঠিকভাবে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে। তাহলে হ্যাবাচক হলো, এবার নাবাচক হলো। এবার প্রশ্ন করবো, প্রশ্ন করতে গেলে কি করতে হবে, আমরা জানি অগ্রে ভাবকে আগে নিয়ে আসতে হবে। তাহলে কি অগ্রে ভাবে হ্যাভ বিন দুটো কি নিয়ে চলে আসবে একসঙ্গে, না, দুটো নিয়ে আসলে কিন্তু ভুলে যাবো। অনেক কিন্তু হ্যাভ বিন পুরো আগে নিয়ে চলে আসে, ওটা ভুল। আমি একটা নিয়ে আসতে হবে, যেমন নট একটা করে বসে, অনুরূপ ভাবে দুটো অগ্রে ভাব থাকলে একটা প্রথমটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, তাহলে এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে কি হবে এটা, তাহলে এটা হবে 3 নম্বর যেটা বাক্য, সেটা হবে হ্যাভটাকে আগে নিয়ে আসবো। তাহলে হ্যাভ সাবজেক্ট উই, বাদ বাকি কিছু চেঞ্জ হবে না, সব বসে যাবে, কোনো রকম কি হবে চেঞ্জ হবে না। হ্যাভ উই বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। এবার লাস্ট হচ্ছে প্রশ্ন থাকবে প্লাস না থাকবে, কোনো ভয় না। আগেকার মতো আমাদেরকে করতে হবে কি, আগেকার মতো করতে হবে, হ্যাভটাকে প্রশ্নটা আগে নিয়ে আসবো আমরা, হ্যাভ সাবজেক্ট উই, তারপরে নট বসাবো। তাহলে হ্যাভ ইউ নট অথবা হ্যাভেন্ট উই, হ্যাভ আর নট সঙ্গে যুক্ত করে হ্যাভেন্ট উই করতে পারি, আমরা নটকে আগে নিয়ে আসতে হবে যদি এটার সঙ্গে যুক্ত করে। তো আমি আলাদা রাখলাম, হ্যাভ ইউ নট
তারপরে বিং, তারপরে প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। এটা হলো জিজ্ঞাসার জন্য। আমরা কি ফুটবল খেলছি না? তো মাই ডিয়ার ভিউয়ার্স অর মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কোনো জায়গায় যদি ডিস্টার্ব থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই করবেন, এসএমএস করবেন বা লিখবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে এর থেকেও বেটার, তাহলে অবশ্যই আপনারা হেল্প করবেন। আর যারা এখনো আমার ভিডিওকে করেননি, সাবস্ক্রাইব করেননি, ওনারা অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। এটুকু আশা করে আপনারা দেখতে পাচ্ছেন যে গরমে আমি ঘেমে গেছি, তবুও ভিডিও করছি আপনাদের জন্য। এখানে যেতে যারা পয়সা অভাবে টিউশন পড়তে পারছে না, তারা যদি এই ভিডিওগুলো দেখে বাড়িতে বসে বসে, তাহলে আশা করি এদেরকে টিউশন পড়ানো দরকারই পড়বে না। তো অনেক গরিব ছেলেরা আছে যারা পড়তে পারে না পয়সার অভাবে, তো তাদের উপকার হবে আশা করি। তো এর জন্য আপনারা শেয়ার করবেন ভিডিওগুলোকে, যাতে তাদের কাছে পৌঁছে যায় এবং সবাই ভিডিওগুলো দেখে। এবং এর ফলে যদি সামান্যতম উপকৃত হয়, তাহলে আমি নিজেকে ধন্যবাদ মনে করবো। যাই হোক, এখান থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।